হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই সপ্তাহের বাজারটা কেমন যাবে এবং আসতে চলেছে আমাদের ভারতবর্ষের ইকোনমির জন্য সবথেকে বড় ইভেন্ট, সেটা হচ্ছে আমার বাজেট। তো আগামী শনিবার দিন বাজেটের টোটাল ডিক্লেয়ারেশন হবে এবং বাজেট নিয়ে সমস্ত বিষয়ে বাজেট পেশ করা হবে। তো সেই দিন ইন্ডিয়ান স্টক মার্কেটও খোলা থাকবে। ওকে, তো সুতরাং সেদিন আপনি ট্রেড করতে পারেন, বাট আপনি কি ট্রেড করবেন না ট্রেড করবেন সেই বিষয়ে আমি একটা দুটো যে টিপস দেওয়ার বা একটা প্রফিটেবল ট্রেড দেওয়ার সেটা আমি দেব আগামী শুক্রবার দিন রাত্রে ভালো করে বুঝে নেবেন পুরো ট্রেডটা এবং তারপরে শনিবার দিন সকালে সেটা এক্সিকিউট করবেন। আমি খুব শিওর যে সেখান থেকে আপনি ইজিলি পয়সা বিল্ড করতে পারবেন। যাই হোক, সেটা গেল হচ্ছে বাজেট ভিত্তিক কথা বা বাজেট ভিত্তিক ট্রেড। বাট আজকে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে ইকোনমি, এবং এই যে আমাদের ইকোনমি যে সিনারিওজের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বাজেটকে কিভাবে দেখছি বা আগামী বাজেটে আমাদের কি কি এক্সপেকটেশন হতে পারে। তো প্রথম যেটা কথা, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কারেন্সি প্রচণ্ড পরিমাণে ডেপ্রিসিয়েট করেছে। কারেন্সির এই যে ডেপ্রিসিয়েশনটা বেশ ভালো রকমের একটা এফআইআই আউটফ্লো হয়েছে, সুতরাং আমাদের মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে গিয়েছে। এমতো পরিস্থিতিতে মার্কেট 12% ডাউন। উল্টো দিক থেকে দেখতে গেলে ইনফ্লেশন যথেষ্ট হাই, লোকজনের হাতে চাকরি বাকরি অনেক পরিমাণ কম রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে পুরো ইকোনমি একটা প্রেশারে রয়েছে। এর সাথে সাথে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কোয়ার্টারলি রেজাল্ট দিতে পারছে না। তো এই মতো পরিস্থিতিতে আমাদের যে ইকোনমি সেই ইকোনমি আস্তে আস্তে শ্রিঙ্ক করছে, এরকম একটা জায়গায় রয়েছে। এই রকম জায়গায় যখন ইকোনমি থাকে তখন সেই জায়গাতে আমাদের জেনারেলি এক্সপেনশনারি বাজেট বা এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি নেওয়া উচিত, এটা ইকোনমিস্টরা মনে করেন। বাট সেই দিক থেকে দেখতে গেলে যদি আপনাকে এক্সপেনশনারি বাজেট বা এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি আনতে হয়, সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে সেটা হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং প্রচুর পরিমাণে বাড়াতে হবে। বাট এখানে যেহেতু আমাদের কারেন্সি অনেক বেশি ডেপ্রিসিয়েট করছে এবং এফআইআই আউটফ্লো হচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে আমরা একটা কিন্তু বেশ ভালো রকম ডেফিসিটের মধ্যে রয়েছি এবং সেই ডেফিসিটটা ডেফিনেটলি একটা ফিসক্যাল ডেফিসিটের মধ্যে আমরা রয়েছি। তো এই সমস্ত কিছু নিয়ে এই বছরের বাজেটটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্রুশিয়াল এবং প্রচণ্ড পরিমাণে জটিল একটা বাজেট হতে চলেছে। এই জায়গাটাকে গভর্নমেন্ট কি করে ব্যালেন্স করে সেই জায়গাটা হচ্ছে দেখার। ওকে, একদিক থেকে দেখে মনে হতে পারে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়বে, বাট যে খাতে বাড়বে বলে আমার মনে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে এই কাল্টিভেশন বা কৃষিকাজ সংক্রান্ত যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেখানে বাড়া উচিত। সেকেন্ড যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে শ্রিম প্রোডাকশন এবং ফিশারিজ সেই জায়গাতে একটা ভালো রকমের বাজেট বাড়বে এবং সেই জায়গায় দেখতে গেলে অবন্তী ফিডসে আপনি ট্রেড করতে পারেন। কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ডিসকাস করে দেবো, অ্যাটলিস্ট ফ্রাইডের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে ডিসকাস করে দেবো। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে এই বাজেটের ফলে আমার যেটা মনে হয় এই যে ইকোনমিক পরিস্থিতি সেখানে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং কিছুটা কম হয়ে যাওয়া উচিত। গভর্নমেন্ট যদি বাদ বাকি জিনিসগুলোর দিকে দেখে এবং এই গভর্নমেন্ট যে জিনিসটা দেখেছে যে বেশ ভালো রকম দেশের জনগণ বলুন ইকোনমি বলুন সবাই প্রেশারে রয়েছে, তো সেই জায়গা থেকে দেখতে গেলে যে স্পেন্ডিংয়ের কথা বলছি সেই স্পেন্ডিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং কমিয়ে অন্য সেক্টরগুলোতে কিন্তু স্পেন্ডিংগুলো বাড়ানো উচিত। তাছাড়াও গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে ভালো পরিমাণ পয়সা ইনভেস্ট করা উচিত। উল্টো দিক থেকে যদি আমরা দেখি, অর্থাৎ বিজনেস পার্সপেক্টিভ এবং তার সাথে সাথে গভর্নমেন্টের আমদানি, জিএসটির কালেকশন যথেষ্ট ভালো হয়েছে। জিএসটির কালেকশন ভালো হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে গভর্নমেন্ট যে স্পেন্ডিং করছে সেটা বেশিরভাগটাই ইনফ্রাস্ট্রাকচারে করা হয়েছে। রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বেশিরভাগ জায়গাতেই করা হয়েছে লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে, তার সাথে ডিফেন্সে। সুতরাং সেই জায়গা থেকে যদি পপুলিস্ট জায়গায় বাজেটকে নিয়ে যেতে হয় তাহলে এই স্পেন্ডিংগুলোকে কমাতে হবে, রাইট? যদি এই জায়গাগুলো স্পেন্ডিং প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জনগণের ওপর আরও বেশি প্রেশার আসবে এবং সেই প্রেশারটা ইকোনমিকে আরও বেশি স্লো করে দেবে। কারণ জনগণ যদি সেই স্পেন্ডিংটা না করতে পারে বা খরচাটা না করতে পারে ইকোনমি কিন্তু রান হবে না। তো এই জায়গাতে ইকোনমিক্স থেকে শুরু করে
পুরো বাজার, পুরো শেয়ার বাজারই গভর্নমেন্টের দিকে তাকিয়ে রয়েছে, যাতে গভর্নমেন্ট তার স্পেন্ডিংগুলো বাড়ায় এবং এই সমস্ত খাতগুলোতে বাড়ায়। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এবছরে আমরা যদি দেখি নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার যে টেকনোলজি রয়েছে তার উপরে একটা ভালো রকমের স্পেন্ডিং হতে পারে। এছাড়া আমরা আরেকটা জিনিসও দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের এই যে গ্রিন পাওয়ার অর্থাৎ পাওয়ার সেক্টরের দিকে গভর্নমেন্টের একটা ফোকাস থাকবে, সেখানে কিন্তু স্পেন্ডিংটা বাড়াতে পারে গভর্নমেন্ট। যাই হোক, তো যে পরিস্থিতিটাই হোক না কেন, মানে আমি এটা বলছি না কখনোই যে আপনি পাওয়ার সেক্টর বা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট এই মানে পাওয়ার সেক্টর যেগুলো রয়েছে সেগুলোতে আপনি ইনভেস্ট করে দিন বা এই জাতীয় কোম্পানিগুলোতে, না, এরকম কিছুই বলছি না। পুরো ইনভেস্টমেন্ট কি হবে না হবে সেটা ডিসাইড হবে হচ্ছে মোটামুটিভাবে 10th ফেব্রুয়ারির পর। তার কারণটা হচ্ছে যে এই প্রথমে বাজেটটা আমরা যেটা দেখব সেটার একটা ইনিশিয়াল নিজাক রিয়াকশন থাকবে মার্কেটে, তারপরে বাজেটের টোটাল যে কার্যকারিতাটা সেটা আমরা সোমবার মঙ্গলবার থেকে দেখতে পাবো। শনিবার দিন আমরা আবার একটা শেক আউট টাইপের বিহেভিয়ার পাবো স্টক মার্কেটের, বাজেটের একটা একটা করে জিনিস যখন আসতে থাকবে সেই অনুযায়ী। বাট পরবর্তীকালে যে রিয়েল মুভটা বা অ্যাকচুয়ালি মার্কেট কোন ডিরেকশনে যাবে সেটা ডিসাইড হবে পুরো বাজেটটা ডিকোড হওয়ার পর। রবিবার লোকে চিন্তাভাবনা করবে, সোমবার চিন্তাভাবনা করবে, সোমবার মঙ্গলবার থেকে মোটামুটিভাবে আপনি তার রিয়েল এফেক্টটা দেখতে পাবেন। বাট ইনিশিয়ালি শনিবার দিন কোনো একটা সেক্টরে গভর্নমেন্ট পয়সা ঢালতে চলেছে এইটা ভেবে সেই সেক্টরে দুমদাম ইনভেস্ট করে দেবেন না। নিজে একটু বুঝে শুনে কাজ করার চেষ্টা করুন। মার্কেট এমনিতেই একটা প্রেশারের মধ্যে রয়েছে, সেটা আন্তর্জাতিক স্তরের বিভিন্ন রকম অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে থেকে যেমন প্রেশারটা উঠে আসছে, তার সাথে সাথে আমরা ক্রুড অয়েলের মধ্যে একটা প্রেশার দেখতে পাচ্ছি এবং সেখানে জিও পলিটিক্যালি ক্রুড অয়েলের প্রাইসকে ডমিনেট করার একটা ডেলিবারেট প্রচেষ্টা করা হচ্ছে, রাইট? এবং তার সাথে সাথে আমরা যদি দেখি মানে আজকের ডেটের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কারেন্সিও ফল করছে। তো এই সমস্ত কিছু নিয়ে ইন্ডিয়ান এই বাজেটটা পুরোপুরিভাবে মানে বেশ ভালো রকমের একটা মানে কি বলবো, এই যে একটা ক্রুশিয়াল জায়গার মধ্যে বাজেটটা অ্যাকচুয়ালি তৈরি হতে যাচ্ছে। তো এই রকম যখন পরিস্থিতি হয়, প্রত্যেকবারই দেখা গিয়েছে এর আগে ভিপি সিং এর বাজেট বলুন বা আপনি যদি মনমোহন সিং এর বাজেট বলেন বা পি চিদম্বরমের বাজেট বলেন, আমি আজকের কথা বলছি না, আমি বলছি আজ থেকে প্রায় 20 বছর 30 বছর আগের যে বাজেটগুলো হয়েছিল, যখনই গভর্নমেন্ট এরকম একটা খারাপ পরিস্থিতিতে আসে সেই সময় যেই ফিনান্স মিনিস্টার থাকুক না কেন তিনি এমন কিছু জিনিসপত্র করেন যেগুলোর ফলে পুরো ইকোনমিটা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে যায়। তো সেই রকম বাজেট যদি আমাদের এই নির্মলা সীতারামন পেশ করতে পারেন বা গভর্নমেন্ট পেশ করতে পারেন, তাহলে আমরা এখান থেকে ইকোনমির কিন্তু একটা ভালো মানে কি বলবো মানে একটা রিভার্সাল দেখবো এবং সেই জায়গায় স্টক মার্কেটের মধ্যেও একটা ভালো রিভার্সাল আসবে। বাট তার পসিবিলিটি অনেক কম, তার কারণ হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো প্রচণ্ড পরিমাণে রয়েছে। এখন গভর্নমেন্টের স্পেন্ডিং যদি আবার ওই ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে স্পেন্ডিং বেড়ে যায়, তাহলে কিন্তু ইকোনমি আরও বেশি প্রেশারে থাকবে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে গভর্নমেন্ট যতই স্পেন্ড করুক না কেন আমাদের মার্কেটের মধ্যে কিন্তু একটা বেশ ভালো রকমের প্রেশার থাকবে। সুতরাং এটাই দেখার এবছর যে কৃষিক্ষেত্রগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে কেমিক্যাল সেক্টর বলতে পারেন, প্লাস্টিকের যে সেক্টরটা রয়েছে সেটা, আমার যেটা ধারণা এবছর সিগারেটের ওপর একটা এক্সট্রা ট্যাক্স বসতে পারে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মানে গডফ্রে ফিলিপ বা আইটিসি স্টকগুলো একটু প্রেশারের মধ্যে থাকার প্রবণতা আছে, কারণ অনেক মানে লাস্ট কয়েক বছরে সিগারেটের ওপর এক্সট্রা কোনো ট্যাক্স বসানো হয়নি, বাট এবছর সেটা বাড়তে পারে। এর সাথে সাথে ট্যাক্স স্ট্রাকচারের চেঞ্জেসের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই ডাইরেক্ট ট্যাক্স কোডটা গভর্নমেন্ট যদি চায় তাহলে আনতে পারে। সেটা আনার সাথে সাথে এলটিসিজিস ট্যাক্সকে মানে অ্যাপ্লাই করা এবং ডাইরেক্ট ট্যাক্স কোডটাকে এনে তার সাথে সাথে যদি এসটিটিকে অ্যাবলিশ করে দেয় গভর্নমেন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মানে স্টক মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ হবে এবং সেক্ষেত্রে আপনি দেখবেন এঞ্জেল ওয়ান থেকে শুরু করে বিএসসি এই সমস্ত স্টকগুলো কিন্তু ভালো র্যালি দিতে পারে, রাইট? সুতরাং এই জিনিসটার দিকেও বাজেটের দিন লক্ষ্য রাখবেন যে মানে এই এসটিটিটাকে অ্যাবলিশ করার কথা বলছেন কিনা গভর্নমেন্ট, এবং সেই জায়গায় পুরোপুরিভাবে ট্যাক্সের যে স্ল্যাবের মধ্যে পড়বে তার মধ্যে থেকে ট্যাক্সটা দিতে হবে। সেই টাইপের কোনো রিফর্ম যদি গভর্নমেন্ট নিয়ে আসে, তাহলে এই সমস্ত যে সমস্ত স্টকগুলো আনন্দ রাঠি থেকে শুরু করে এই যে স্টকগুলো ব্রোকিং সার্ভিসের সাথে যুক্ত বিএসসি
সিডিএসএল, এই প্রত্যেকটা স্টক কিন্তু তখন কিন্তু বাড়তে শুরু করবে। তো এই জায়গাটার দিকে লক্ষ্য রাখাটা জরুরি। এর সাথে সাথে হচ্ছে এই ফিশারিজ থেকে শুরু করে যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম সেগুলোর দিকে লক্ষ্য রাখাটা জরুরি। ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং কমালে ইনফ্রাস্ট্রাকচার স্টকগুলোর মধ্যে প্রেশার আসবে। বাট আমার যেটা ধারণা, ম্যানুফ্যাকচারিংয়ের দিকে গভর্নমেন্টের বেশ ভালো রকমের একটা লক্ষ্য থাকবে, যেহেতু জব ক্রিয়েট করতে হবে, জব জেনারেট করতে হবে। কারণ গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে ক্রিটিসিজম ঝেলতে হয়েছে লাস্ট কয়েক বছরে। তো এই বছরের বাজেটটা সেই জন্য গভর্নমেন্টের কাছেও যথেষ্ট চ্যালেঞ্জিং। তো সেই জায়গা থেকে দেখতে গেলে যদি গভর্নমেন্ট মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের ওপর এটা বাড়ায়, তাহলে সেই জায়গা থেকে আপনি দেখবেন সিজি পাওয়ার থেকে শুরু করে তারপরে ডিকসন, এই সমস্ত স্টকগুলোর মধ্যে কিন্তু আবার একটা স্লাইড বুলিশনেস আমরা দেখতে পেতে পারি। বাট এই জায়গায় গভর্নমেন্ট স্পেন্ডিং যদি কম হতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রকম প্রেশারে দেখবো এই সমস্ত স্টকগুলোকেও। তো এই কিছু কিছু স্টকগুলোর কথা বললাম, এইগুলোর দিকে লক্ষ্য রাখবেন, এগুলোকে ট্রেড করার চেষ্টা করবেন। এবং আমি ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বলছি, ইনভেস্টমেন্ট এই বাজেটটা দেখে সঙ্গে সঙ্গে করবেন না, অ্যাটলিস্ট 2-3 দিন ওয়েট করবেন, পুরো বাজেটের অ্যানালিসিস দেখবেন, নেক্সট 2 দিনে যে স্টকটাকে টার্গেট করছেন তার বিহেভিয়ার দেখবেন, 3rd দিন 4th দিন থেকে আপনি ইনভেস্ট করলেও করতে পারেন, বা একটা নির্দিষ্ট প্রাইস পয়েন্ট দেখে সেই জায়গাতে আপনি ট্রেড করতে পারেন। এটাই হচ্ছে বাজেট থেকে আমার এক্সপেকটেশন, বা আমি এইভাবে বাজেটটাকে ভাবছি। এখন বাজেটের আগের দিন আমি কিছু স্ট্র্যাটেজি দেবো, যেগুলো অ্যাপ্লাই করে আপনি বাজেট থেকে আশা করি পয়সা বানাতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে আমরা আবার আগামী ফ্রাইডে কথা বলবো। আগামীকাল মার্কেট ওপেন হচ্ছে, আমার যেটা ধারণা মার্কেট মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা উচিত। 22,850 থেকে শুরু করে 23,350-400 এই রেঞ্জটার মধ্যে মার্কেট পুরো উইক থাকা উচিত। তার কারণ হচ্ছে বাজেটের আগে কোনো অ্যাপ্রাপ্ট বড় মুভ দেবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তো এখানে আমরা ওই ছোটোখাটো লিকুইডিটি হান্টিং এবং তার সাথে সাথে ছোটোখাটো আপস অ্যান্ড ডাউনস হয়তো দেখতে পাবো, তার থেকে বেশি কিছু বড় কিছু এই উইকে হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না, যদি না জিওপলিটিক্যালি বড় বড় কোনো চেঞ্জেস আছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মানে রাষ্ট্রনায়করা রয়েছেন, তারা একটা আরেকটার মানে ডোনাল্ড ট্রাম্প কিছু একটা বলছেন, তারাও আর একটা কিছু একটা বলছেন। তো এই নিয়ে পুরো বিষয়টা যদি এই সপ্তাহের মধ্যে কোনো একটা বড় কিছু ডিসিশনস হয়ে যায়, সেই জায়গা থেকে মার্কেট বড় মুভ দিতে পারে। আদারওয়াইজ মার্কেটের কিন্তু একটা রেঞ্জ বাউন্ড থাকা উচিত। সেক্ষেত্রে আয়রন কন্ডোর আপনি করতে পারেন, বা আপনি সেই জায়গা থেকে ক্যালেন্ডার স্প্রেডও করতে পারেন, যেহেতু ভিক্স অনেক হাই রয়েছে। তো এই দুটো স্ট্র্যাটেজি করলেও করতে পারেন, সেটা নিয়ে আমি অলরেডি বলেছি। তো এই দুটো স্ট্র্যাটেজিতে আপাতত আমার যেটা মনে হয়, এই রেঞ্জ বাউন্ড স্টেটে আপনি মোটামুটিভাবে পয়সা বানিয়ে নেবেন। যাই হোক, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।